শুভেচ্ছা। বাঙালিয়ানার সামনের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। এনসিপি নেতাদের চাঁদাবাজির খবরে যারা আশ্চর্য হচ্ছেন তারা অভিনয় করছেন, বললেন উমামা ফাতেমা। ভারতের নাগরিককে পেলোডারে করে বাংলাদেশ সীমান্তে ছুড়ে মারল বিএসএফ। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং উড়োজাহাজ অর্ডার করেছে বাংলাদেশ। এক বছরে বিএনপির আয় বেড়েছে 14 গুণ। দুর্নীতির অভিযোগে ক্রয় বন্ধ করা প্রকল্পে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আবার কেনাকাটার তোড়জোড়। নির্বাচনের প্রত্যাশিত পরিবেশ এখনো নিশ্চিত হয়নি, জানালেন রিজভী। যুদ্ধক্ষেত্রে ভালো করছিল ইউক্রেন, হঠাৎ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় স্টারলিংক। জোয়ারের পানিতে প্লাবিত টেকনাফ সেন্ট মার্টিনে খাদ্য সংকট। অবশেষে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল। 1,80,000-এর বেশি অবৈধ অভিবাসীদের পায়ে জিপিএস বেঁধে দিতে চায় ট্রাম্প প্রশাসন। থাইল্যান্ড ও কম্বোডিয়া অস্ত্রবিরতি করে আলোচনায় রাজি, জানালেন ট্রাম্প। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা দাবি করেছেন, এনসিপি বিভিন্ন পর্যায়ের নেতাদের চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের তথ্য অন্যান্য নেতারা জানতেন, কিন্তু সে সময় তারা নীরব থাকতেন। তারা এখন অবাক হওয়ার অভিনয় করছেন, এক ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন তিনি। এর আগে রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদ সহ 5 জন। শনিবার 26শে জুলাই সন্ধ্যার পর গুলশানের 83 নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুলশান থানা সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদ সহ 5 জন কয়েকদিন আগে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দিন তারা 10 লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গেলে খবর পেয়ে পুলিশ তাদের হাতে নাতে গ্রেফতার করে। এ ব্যাপারে উমামা লিখেছেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, ব্যাপারটা কিছুটা হাস্যকর। বলতে হবে এই প্রথম তারা চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে পুলিশের কাছে ধরা খেয়েছেন। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। তিনি আরো লেখেন, এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। সচিবালয় থেকে শুরু করে মিটিং মিছিল মারামারি সব জায়গায় সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছেন। এদিকে জানা গেছে আটক হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য। এর আগেও অন্য মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধিদের মধ্যেও নানান অনিয়মের কথা জানা গেছে। রাজস্থানে কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী মুসলমান শ্রমিক গ্রেফতার হন। অভিযোগ উঠেছে বিএসএফ তাকে পেলোডারের সাহায্যে সীমান্তের এপারে ছুড়ে মেরেছেন। মালদহের বাসিন্দা এই পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন। ভুক্তভোগী শ্রমিকের নাম আমির শেখ। আমির বাংলায় কথা বলতেন, সে কারণেই তাকে সন্দেহ করা হয় তিনি বাংলাদেশি। তার কাছে আধার কার্ড সহ সমস্ত বৈধ পরিচয়পত্র থাকলেও রাজস্থান পুলিশ তা আমলে নেয়নি। রাজস্থান প্রশাসন উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্তে তাকে পাঠায়, আর সেখান থেকে বিএসএফ সদস্যরা তাকে পুশিং করে বাংলাদেশের সাতক্ষীরায় পাঠিয়ে দেয়। পেলোডার মেশিন দিয়ে কাঁটাতারের ওপারে ফেলে দেয়া হয় তাকে। গ্রেফতারের পর ওই শ্রমিককে রাজস্থানের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। এই ঘটনায় তার পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিযায়ী শ্রমিক বাংলাদেশ থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে বলে দাবি করে পরিবার। তাকে ফিরিয়ে আনার দাবি তুলেছে তার পরিবার। প্রশাসনের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। ওই দেশের একটি প্রতিষ্ঠান থেকে 25টি বোয়িং কেনার অর্ডার করা হয়েছে। রবিবার 27শে জুলাই সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিব বলেন, বোয়িং এর ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, বোয়িং কোম্পানি করে। আমরা 25টি বোয়িং কেনার অর্ডার দিয়েছি। একইভাবে ভারত ও ভিয়েতনাম 100টি ও ইন্দোনেশিয়া 50টি বোয়িং কিনেছে। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর বাংলাদেশকে আগামী 29 ও 30শে জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনার হবে বলে জানিয়েছে মাহবুবুর রহমান।
নির্বাচন কমিশনে 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অডিট রিপোর্ট জমা দিয়েছে বিএনপি। এতে দেখা গেছে এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে 14,14,14,691 টাকা। রোববার 27 জুলাই দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব আক্তার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেন। পরে বিএনপির এই নেতা জানান, 2024 সালে বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা আর ব্যয় হয়েছে 4,80,04,820 টাকা। সবশেষ বিএনপি 2023 সালে আয় দেখিয়েছে 1,10,80,151 টাকা। ফলে বছরের ব্যবধানে আয় বেড়েছে 14 কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড বিটিসিএল এর একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেই। অন্তর্বর্তী সরকার গঠনের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম প্রকল্পের কেনাকাটার প্রক্রিয়া আটকে দিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তের ব্যবস্থাও করেন। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান শেষ হওয়ার আগেই সেই প্রকল্পের যন্ত্রপাতি কেনার তোড়জোড় করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তার বিরুদ্ধে দুদককে প্রভাবিত করার অভিযোগও উঠেছে। বিটিসিএল এর 5G রেডিনেস নামক এই প্রকল্পে দুদক গত 9 জানুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধান চলার মধ্যেই যাতে কেনাকাটা করা যায় সেজন্য দুদকের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন ফয়েজ আহমেদ। তার বিরুদ্ধে সেই প্রকল্পে কেনাকাটা করতে বিশেষ কৌশলের আশ্রয় নেওয়ার অভিযোগও উঠেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো আশানুরূপ উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়তো এখনো অনেক কিছু সম্ভব হয়ে ওঠেনি, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটা উন্নত হয়নি, কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে যে আমরা কমপক্ষে শেখ হাসিনার দুর্বৃত্ত পরায়ণ কোনো প্রশাসনের দ্বারা অথবা তার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এখনকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর কোনো নিপীড়নের শিকার হবে না। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা কিংবা ভোট বানচালের শঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে রিজভী বলেন, যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল সেই সমস্ত দোসররা তো বসে নেই, তারা নানাভাবে নানা কায়দায় চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। স্টারলিংকের ইন্টারনেটে নির্ভরশীল হয়ে ইলন মাস্কের হাতের পুতুলে পরিণত হয়েছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন সেনারা যখন ভালো করেছিলেন তখন স্টারলিংকের ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে স্টারলিংকের সেবা বন্ধ করে দেওয়ার ঘটনা এই প্রথম। ইউক্রেনের সেনারা 2022 সালের সেপ্টেম্বরের শেষের দিকে নিজেদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে রাশিয়ায় পাল্টা হামলায় ব্যস্ত ছিলেন। সে সময় স্যাটেলাইট ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের মালিক ধন কুবের ইলন মাস্ক সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। ফলে ইউক্রেনের পাল্টা হামলা বিঘ্নিত হয়েছিল। রাশিয়া 2022 সালে ইউক্রেনে হামলা চালায়। স্পেসএক্সের প্রতিষ্ঠান স্টারলিংক সেই যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন সেনাবাহিনীর জন্য সেবা দান করা শুরু করে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের যোগাযোগ বজায় রাখতে এই সেবা দেয়া হয়েছিল, কিন্তু কয়েক মাস পরে সেপ্টেম্বরে মাস্কের সেবা বন্ধের নির্দেশের পর স্টারলিংকের সেবার প্রতি কিয়েভের আস্থায় চির ধরে। নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপের স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রভাবিত হচ্ছে। এতে 200-র বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং দ্বীপ জুড়ে খাদ্য ও নিত্যপণ্যের সংকট দেখা গিয়েছে। এতে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে মাছ ধরার ট্রলারগুলো জেটিতে নোঙর করে রাখা হয়েছে। সবশেষ গত বুধবার 3টি ট্রলার সেন্ট মার্টিনে পৌঁছালেও এরপর আর কোনো নৌযান চলাচল করেনি। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, অমাবস্যার প্রভাবে সৃষ্ট জোয়ারে দ্বীপের বিভিন্ন অংশে গাছপালা ভেঙে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে বসতবাড়ি, ফসলি জমি ও রিসোর্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মী মোহাম্মদ আজিজ জানান, মাঝরপাড়া, ডেইলপাড়া ও দক্ষিণ পাড়ায় পানির তোড়ে ঘরবাড়ি ও চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে খাদ্য ও নিত্যপণ্যের মজুদ কমে যাওয়ায় সংকট বাড়ছে। শাহপরীর দ্বীপেও একই অবস্থা। বেড়িবাঁধের দুর্বল অংশ ভেঙে জোয়ারের পানি গ্রামে ঢুকছে। অনাহারে একের পর এক ফিলিস্তিনি মৃত্যুবরণ করায় আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে অবশেষে গাজায় বিভিন্ন মানবাধিকার সংস্থা ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। ইতিমধ্যে মিশর থেকে ত্রাণের ট্রাকগুলো গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত আল কাহেরার নিউজ টিভি। স্থানীয় সময় শনিবার 26শে জুলাই গাজায় ত্রাণ প্রবেশের জন্য পুনরায় মানবিক করিডোর চালু সহ আকাশ থেকে ত্রাণ ফেলার এয়ারড্রপ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার আল কাহেরা টিভির সংবাদদাতা জানিয়েছেন, মিশর ও গাজার মধ্যবর্তী রাফা সীমান্ত থেকে দক্ষিণ গাজার কারাম আবু সালেম ক্রসিং এর উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রাকে শত শত টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী বিতর্কিত এয়ারড্রপও শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে CNN। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি মোকাবেলায় নেয়া পদক্ষেপের অংশ হিসেবে 3টি এলাকায় চলমান অভিযানে কৌশলগত বিরতি ঘোষণা করা হবে। অল্টারনেটিভস টু ডিটেনশন ADT প্রোগ্রামে তালিকাভুক্ত অভিবাসীদের পায়ে GPS মনিটর যুক্ত করা বাড়ানোর নির্দেশ পেয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী 9 জুন অনুমোদিত একটি মেমোতে ADT প্রোগ্রামে তালিকাভুক্ত সব ব্যক্তিদের গোড়ালিতে মনিটর যুক্ত করার নির্দেশ দেওয়া হয় আইস কর্মীদের। ADT-তে প্রায় 1,83,000 প্রাপ্তবয়স্ক অভিবাসী নথিভুক্ত রয়েছেন। অভিবাসী ও তাদের আইনজীবীরা এ পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসছেন। তাদের অভিযোগ, সরকারের ভারী কালো গোড়ালি প্যাড ব্যবহার শারীরিকভাবে অস্বস্তিকর। এটি ব্যবহারকারীদের ওপর সামাজিক কলঙ্ক আরোপ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা দ্রুত অস্ত্রবিরতি কার্যকর করতে অবিলম্বে বৈঠকে বসতে রাজি হয়েছেন। প্রতিবেশী দেশ দুটির সীমান্তে 3 দিন ধরে লড়াইয়ে লিপ্ত থাকার পর ট্রাম্প শান্তি আনতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাআচাই ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বলেছেন, থাইল্যান্ড নীতিগতভাবে একটি অস্ত্রবিরতি করতে সম্মত আছে, কিন্তু কম্বোডিয়ার দিক থেকেও আন্তরিকতা দেখতে চায়। স্কটল্যান্ড সফরে থাকা ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে জানান, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মাতেন ও থাইল্যান্ডের ফুমথামের সঙ্গে কথা বলেছেন, আর তাদের এই বলে সতর্ক করেছেন যে সীমান্ত সংঘাত অব্যাহত থাকলে তিনি তাদের কারো সঙ্গেই বাণিজ্য চুক্তি করবেন না। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।